আমাদের মোটামুটি তিনটা, একটা হলো কমপ্লিমেন্টারি জিন বা আমরা হচ্ছে আজকের ক্লাসে যে ডমিনেন্ট এন্ড দা রিসেসিভ এপিস্টাসিস দেওয়া হয়েছে। এটা হলো আমাদের ইন্টারমিডিয়েট লেভেলের জন্য। আমার কথা বোঝা গিয়েছে মাত্র? ইন্টারমিডিয়েট লেভেলের জন্য তোমার এপিস্টাসিস দুটো দেওয়া হয়েছে, একটাকে বলা হচ্ছে ডমিনেন্ট এবং বলা হচ্ছে ডুপ্লিকেট রিসেসিভ এপিস্টাসিস। কিন্তু এপিস্টাসিসের কিন্তু তোমার আরো ধরনের ভেরিয়েশন, আরো ধরনের ডেভিয়েশন যেটা আমরা বলে থাকি সেটা আছে। তো যাই হোক, আমরা এপিস্টাসিস বলতে আমরা কি বুঝি? ক্লাসে দেখেছিলাম, লাস্টে যে আমরা কমপ্লিমেন্টারি জিনটা পড়িয়েছি সেখানে আমরা দেখেছিলাম যে একটা ক্যারেক্টারিস্টিক্স কন্ট্রোলিং করছে, একটা ক্যারেক্টারিস্টিক্স তোমার মেইনটেইনিং করছে তোমার হলো টু পেয়ার্স জিন। আমরা দেখি পেয়ার্স জিন কন্ট্রোলিং করছে তোমার একটা সিঙ্গেল একটা কি বলা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স। তো এটাকে আমরা দেখেছিলাম যে দুজনেই কন্ট্রোলিং করছে, চারজনে মিলে, মানে টু পেয়ার্স মানে চারজন কন্ট্রোলিং করছে। কি কন্ট্রোলিং করছে বলা হচ্ছে বলো? চারজনে মিলেই তোমার কন্ট্রোলিংটা করছে। কি কন্ট্রোলিং করছে? যে অ্যাপিস্টাসিসটা কন্ট্রোলিং করছে, বা চারজনে মিলে একটি সিঙ্গেল ক্যারেক্টারিস্টিক্স কন্ট্রোলিং করছে। তো আসার সময় আমরা পরীক্ষা হলে যখন এপিস্টাসিস আসে, আমরা ডোমিনেন্ট এপিস্টাসিসের যে ডেফিনিশনটা আছে সেটা লিখি। আসলে এপিস্টাসিস বলতে তোমার কি বোঝায়? এপিস্টাসিস বলতে বলা হয় যে টু pairs of genes reveal a trait in a rhizome. That means a single characteristic maintain two pairs of genes. তার মানে লাস্ট ক্লাসে যেটা পড়েছিলাম যে কোনো একটা ক্যারেক্টারিস্টিক, যেমন আজকে ক্লাসে যদি আমরা ক্যারেক্টারিস্টিক কালারটা কি বলা হয়? একটা ক্যারেক্টারিস্টিক যে কালারটা মেইনটেইনিং করে টু পেয়ার্স অফ জিনস। তার মানে যে কালারটা মেইনটেইনিং করার কথা ছিল মেন্ডেলের সূত্র মতে, যে কালারের ক্যারেক্টারিস্টিক্সটা মেইনটেইন করার কথা ছিল ওয়ান পেয়ার জিন, টু পেয়ার জিন। যেখানে মেইনটেইন করার কথা ছিল কয় জোড়া জিন মেইনটেইনিং করার কথা ছিল? ওয়ান পেয়ার। আর সেখানে কালারটা মেইনটেইনিং করছে কে? টু পেয়ার। তাহলে টু পেয়ার যেহেতু একটা ক্যারেক্টারিস্টিক্স উপরে টু পেয়ার্স জিন কন্ট্রোলিং করছে, এটা একটা ব্যতিক্রম। এটা কি একটা ভেরিয়েশন বা এটা একটা ব্যতিক্রম। এবং এই ব্যতিক্রমের নাম কি বলো? এপিস্টাসিস। এই ব্যতিক্রমটার নাম কি বলা হচ্ছে বলো? এপিস্টাসিস। আমার কথা বোঝা গিয়েছে? আমি কি কোথায় নক করেছি বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? আমি কিন্তু ডমিনেন্ট বা রিসেসিভ পড়াচ্ছি না। আমাকে বলো একজন যে এপিস্টাসিস বলতে তার ন্যূনতম যোগ্যতাটা কি? একজন বলো, সুন্দর করে বলো। দুইটা পেয়ার করবে। না, দুই পেয়ার একসাথে একটা ট্রেট রিভিল করবে একটা অর্গানিজমের মধ্যে। মানে আমরা প্রথমে ধরি যে কেন এপিস্টাসিস, আমাদের নরমাল কমন সেন্স কি? যেমন 9:3:3:1 এর পরিবর্তে আমরা কি নিচ্ছি? এপিস্টাসিস নিচ্ছি। কেন? এপিস্টাসিস মানে কি? একটা ব্যতিক্রম, একটা ডেভিয়েশন বা একটা ভেরিয়েশন। তো এই ভেরিয়েশন হতে গেলে ন্যূনতম যোগ্যতাটা কি লাগবে? এই ভেরিয়েশনের ন্যূনতম যোগ্যতা হলো টু পেয়ার্স জিন থাকবে যারা কন্ট্রোলিং ক্যারেক্টারিস্টিক, একটা সিঙ্গেল একটা ক্যারেক্টারিস্টিক। তাহলে এপিস্টাসিস মানে কি? একটা ব্যতিক্রম। ব্যতিক্রম মানে নিশ্চয়ই সে ব্যতিক্রম যেটা দেখে এসেছি ওয়ান পেয়ার জিন ওয়ান সিঙ্গেল ক্যারেক্টারিস্টিক মেইনটেইন করছে না। এখানে আমরা দেখছি টু পেয়ার জিন একটা ক্যারেক্টারিস্টিক তারা যখন হয়ে যাবে তখন সেটাকে কি বলা হয়? এপিস্টাসিস। আমরা লাস্ট ক্লাসে যে কমপ্লিমেন্টারি জিন পড়েছিলাম সেটাও কিন্তু এক ধরনের এপিস্টাসিস। সেখানে আমরা দেখেছিলাম যে টু পেয়ার জিন কন্ট্রোলিং করছে কি? একটি সিঙ্গেল ক্যারেক্টারিস্টিক। আমরা বুঝেছি? এতটুকু বুঝেছি? এপিস্টাসিস কি এতটুকু বুঝেছি? বলো তো। ইয়েস মিস। আচ্ছা, ঠিক আছে। এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে অ্যাপিস্টাসিসের দুটো শাখা বা দুটো এক্সাম্পল আমাদের বইয়ে লেখা আছে। সেই দুটো এক্সাম্পলের দিকে আমরা চলে যাচ্ছি। অ্যাপিস্টাসিসের তোমার দুটো এক্সাম্পল হচ্ছে, একটিকে বলা হয় তোমার ডুপ্লিকেট রিসেসিভ অ্যাপিস্টাসিস, একটাকে বলা হচ্ছে তোমার ডমিনেন্ট, এবং অন্যটিকে বলা হয় তোমার ডুপ্লিকেট রিসেসিভ, বলা হচ্ছে ডুপ্লিকেট রিসেসিভ অ্যাপিস্টাসিস। ঠিক আছে? আচ্ছা, প্রথমে চলে যাই ডমিনেন্ট অ্যাপিস্টাসিস। ডমিনেন্ট মানে হচ্ছে ডমিনেন্ট মানে কি বলা হয়? প্রকট। তো ডমিনেন্ট এপিস্টাসিস কাকে বলে আমি লিখিয়ে দিয়েছি, এটা পরে বলবো। ডমিনেন্ট এপিস্টাসিস কাকে বলে এটা লিখে দিয়েছি, এই কথাটা এখন আসবো না। আমরা একটু এক্সাম্পলের দিকে যাব। আমরা যতগুলো পড়া পড়িয়েছিলাম, আমাদের ক্লাসে যতগুলো পড়া পড়িয়েছি, আমি ডেফিনিশন আগে যাইনি, আমি আগে বুঝাইছি, তারপর আমরা ডেফিনিশনে গিয়েছি। তখন আমার ডেফিনিশনটা বুঝতে সুবিধা হবে, তাই তো? আচ্ছা,
তো এই যে ডমিনেন্ট এপিস্টাসিস পড়বো আজকে এই ডুপ্লিকেটটা কি আজকে নতুন করে গবেষণা নাকি বিজ্ঞানীরা অলরেডি গবেষণা করে বের করেছেন বলো? এই ভেরিয়েশন গুলো কি বিজ্ঞানীরা বের করে রেখেছেন আমাদের জন্য? আমরা পড়ছি। আমাদের ইন্টারমিডিয়েট লেভেলের জন্য কি বিজ্ঞানীরা গবেষণা করে রেখেছেন, আমরা সেটা পড়ছি, আমরা জানছি। বুঝে গেছি কি বলেছি? বুঝতে পেরেছি? এখন হচ্ছে হলো যে বিজ্ঞানীরা যে এক ধরনের মুরগির মধ্যে দেখেছেন, এক ধরনের স্পেসিস মোরগ মুরগির মধ্যে ওনারা ক্রস করাচ্ছেন, তখন এই ডমিনেন্ট এপিস্টাসিসটা পেয়েছেন। এবং এখানে ওনারা দুই ধরনের মোরগ মুরগি, দুইটা স্পিসিস জাত বা দুইটা স্পিসিস, একটাকে বলা হয় হোয়াইট লেগহর্ন এবং অন্যটাকে বলা হচ্ছে হোয়াইট ওয়াইনডট। একটাকে কি বলা হচ্ছে হোয়াইট তোমার বলা হচ্ছে লেগহর্ন এবং অন্যটিকে বলা হচ্ছে, ঠিক আছে? তাহলে ওনারা লেগহর্নের সাথে হোয়াইট মানে হচ্ছে হোয়াইট লেগহর্ন মানে কি তার ফেদারের কালারটা, তার যে ফেদারের যে কালারটা থাকে, তার পালকের যে কালারটা থাকে তার কালারটা কি বলা হয় হোয়াইট। আর হোয়াইট ওয়াইনডটেরও তার ফেদারের যে কালারটা আছে, তো বিজ্ঞানীরা এখানে যখন তোমার ক্রস করাচ্ছেন হোয়াইট হর্নের সাথে হোয়াইট ওয়াইনডটের যখন ক্রস করালেন তখন এটা পেয়েছেন ডমিনেন্ট এপিস্টাসিস। তো এইটার কথা বলতে গেলে আমরা একটুখানি সোজাটা দিয়ে শুরু করি। আমাদের বিষয়বস্তু যেটা হচ্ছে হলো যে আমরা কঠিন যে কোনো বিষয় এত সুন্দর করে শিখি, এত বুঝিয়ে শিখি, সোজার মধ্যে আমরা এতটা মনোযোগ দিই না। এজন্য পরীক্ষা হলে আমাদের ওই জায়গাটা মিসিং হয়, ওই জায়গাটা আমাদের একটা সমস্যা তৈরি হয়। তো এখানে যাই হোক, আমি এখানে নিশ্চয়ই ভালো করে দেখি হোয়াইট তোমার হোয়াইট ওয়াইনডট, হোয়াইট ওয়াইনডট একটা আলাদা স্পেসিস এবং হোয়াইট লেগহর্ন একটি আলাদা স্পেসিস। তার মানে এই দুইজন নিশ্চয়ই একই স্পেসিসের না, এতটুকু বুঝতে পেরেছি? দুইজন কি একই স্পেসিসের বলো তো? দুইজন কি একই স্পেসিসের নাকি না বলো? একই স্পেসিসের না ডিফারেন্ট? একই স্পেসিসের না ডিফারেন্ট? এই জিনিসটা আমরা কেউ খেয়াল করি না। আমরা 100% আমি বলতে পারি 100% এর মধ্যে 90% 99% এই মোরগ মুরগির কথা চিন্তাই আনে না। তারা চলে যায় সরাসরি সূত্রের দিকে, তারা চলে যায় সরাসরি ভিতরের দিকে। কিন্তু আমি বলছি এবং হোয়াইট ওয়াইনডট একটা অন্য একটি স্পেসিস, দে আর দ্য ডিফারেন্ট স্পেসিস, ঠিক আছে? এবং ওয়াইনডটের স্পেসিসটা হচ্ছে হলো তারা হচ্ছে হলো ওয়াইনডটের স্পেসিসটা হচ্ছে হলো, আমরা তো জানি যে F1 জেনারেশন সবসময় হয় বিশুদ্ধদের সাথে হোমোজাইগাসের সাথে ক্রস, হচ্ছে হলো তোমার হেটেরোজাইগাসের সাথে ক্রস, তাই তো? তাহলে F1 জেনারেশনে এই হোয়াইট যে ওয়াইনডটটা, এই যে মুরগিটা আছে, এই মোরগটা, এই মুরগিটা যেটা আছে, এরা হচ্ছে হলো আলাদা একটা স্পিসিস লেঘনের চাইতে। এদেরও দুই জোড়া জিন, টু জিন কন্ট্রোলিং করে একটা ক্যারেক্টারিস্টিক, তার নাম কি বলা হয় হোয়াইট। এদেরও বলা হচ্ছে টু পেয়ার জিন কন্ট্রোলিং করে কি বলা হচ্ছে একটা ক্যারেক্টারিস্টিক্স। তার মানে সে কোনটা ক্যারেক্টারিস্টিক্স কন্ট্রোলিং করছে বা মেইনটেইনিং করছে? টু পেয়ারস জিন, এই ডাবল সি, এই স্মল লেটার ডাবল সি এবং স্মল লেটার ডাবল আই, এই স্মল লেটার ডাবল সি এবং ডাবল আই টু পেয়ারস জিন মিলে হোয়াইট কালারটা কন্ট্রোলিং করছে। তাহলে আমাদের ন্যূনতম যে যোগ্যতা ছিল এপিস্টাসিস হওয়ার, ন্যূনতম যোগ্যতায় কি আসলো তারা? হোয়াইট ওয়াইনডটরা আসলো। হ্যাঁ, তাদের ক্ষেত্রে আমরা বলছি টু পেয়ারস জিন কন্ট্রোলিং করে তোমার একটা ক্যারেক্টারিস্টিক্স। আচ্ছা, এখন দেখো এই যে টু পেয়ারস জিন যে দায়ী যে তোমার হোয়াইট কালারের জন্য, ফেদারের হোয়াইট কালারের জন্য, এই টু পেয়ার জিন কি ডমিনেন্ট না রিসেসিভ বলো? কি আছে? রেসেসিভ। রিসেসিভ আছে। তার মানে যেহেতু এখানে রেসেস নাই, মারামারি নাই, কোনো ধরনের কোনো মনোমালিন্য নাই, কারণ এরা দুইজনই রিসেসিভ। সুতরাং এটাকে নিয়ে আমাদের কোনো কথা হবে না। আমরা যদি এরকম কোনো যদি জিনোটাইপ দেখতে পাই, যে লাস্টে চেকার বোর্ডে লাস্টে দেখো এরকম একটা জিনোটাইপ দেখতে পাই, এই কিনা, কারণ এই জিনোটাইপ মানে হচ্ছে হলো কোনো দুইজনই কোনো লড়ালড়ি নাই, কোনো মারামারি নাই, কোনো ধরনের কোনো মনোমালিন্য নাই, কিছু নাই। তারা দুজনই রিসেসিভ, দুজনই সমান এবং তারা দুজনেই হচ্ছে হলো হোয়াইট কালারের জন্য দায়ী। নরমাল তারা এপিস্টাসিসের যোগ্যতা তারা অর্জন করেছে। তারা নরমাল কিসের যোগ্যতা অর্জন করেছে? এপিস্টাসিসের, ঠিক আছে? তাহলে এদেরকে নিয়ে আমাদের কোনো কথা নাই। কথা হচ্ছে হলো যা ঝামেলা তা হচ্ছে হলো হোয়াইট লেগনের মধ্যে আসলে তোমার ডমিনেন্ট এপিস্টাসিসটা যেটা, যে মারামারির একটা বিষয়, সেটা পাওয়া যায় কোথায়? যে ঝগড়াঝাটির একটা বিষয়, যে মনোমালিন্যের যে একটা বিষয়, সেটা আমরা কোথায় পাবো? হোয়াইট লেগহর্নের মধ্যে পাবো। হোয়াইট ওয়াইনডটের মধ্যে পাবো না লেগহর্নের মধ্যে পাবো বলো? কোনটার মধ্যে পাবো বলো?
ম্যাম বলো হোয়াইট লেগ হর্নের মধ্যে। হোয়াইট লেগ হর্নের মধ্যে। এবং এটা যেহেতু দুইটাই রিসেসিভ, এটা নিয়ে আমাদের কোনো ধরনের কোনো প্রশ্ন থাকার মানেই নাই, ঠিক আছে। তো আমি চলে যাচ্ছি হোয়াইট লেগ হর্নের বেলায়। তো হোয়াইট লেগ হর্নের মধ্যে ওদের জিনোটাইপটার ক্ষেত্রে যদি আমরা দেখি, ওদের জিনোটাইপের যদি তুমি খেয়াল করো, খুব ভালো করে খেয়াল করো, হোয়াইট লেগ হর্নের জিনোটাইপ তুমি যদি খেয়াল করো, যে চারটাই হচ্ছে হলো ক্যাপিটাল। চারটা ক্যাপিটাল হচ্ছে হলো, আমরা সবসময় ধরে নিই যে F1 জেনারেশন মানেই তোমার হয় হচ্ছে হলো বিশুদ্ধদের সাথে বিশুদ্ধের, হোমোজাইগাসের সাথে হোমোজাইগাসের একটা ক্রস। তো হোয়াইট লেগ হর্নের যে মুরগিটা নিয়ে, মোরগটা যেটা নিয়েছিলেন বিজ্ঞানীরা, চারটাই ছিল হচ্ছিল ক্যাপিটাল। তার মানে এই দুটো ক্যাপিটাল সি এবং এই দুটো হচ্ছিল ক্যাপিটাল আই। তাহলে এই 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 হোয়াইট লেগ হর্নের ক্ষেত্রে, ওর ক্ষেত্রে দেখা গেল, ওর ক্ষেত্রে যেটা দেখা গেল, যে ওর একটা হচ্ছিল ক্যাপিটাল সি এবং একটা হচ্ছিল ক্যাপিটাল আই। তার মানে আরেকটা হচ্ছিল ক্যাপিটাল সি এবং আরেকটা হচ্ছিল ক্যাপিটাল আই। তার মানে এই হোয়াইট লেগ হর্ন, তার তার যে হোমোলোগাস ক্রোমোজোম, এই হোয়াইট যে লেগ হর্ন তার যে হোমোলোগাস ক্রোমোজোম, এই হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে দুই জোড়া জিন আছে, টু পেয়ার জিন আছে, যারা একটা কালার মেনটেনিং করছে, একটা এক কালারের উপরে একটা মেনটেন কালার করছে, মানে একটা ক্যারেক্টারিস্টিক্স উপরে তারা দৃষ্টিপাত করছে। তার মানে টু পেয়ার জিন তারা একটা একটা ক্যারেক্টারিস্টিক্স উপরে কন্ট্রোলিং করছে। তার মানে এটা ন্যূনতম যোগ্যতা কি? এপিস্টাসিস। এটা ন্যূনতম যোগ্যতাটা কি বলো? এপিস্টাসিস। এবং এই টু পেয়ার্স জিনের মধ্যে আমরা দেখছি যে দুইজনেই বলা হচ্ছে ডমিন্যান্ট। এই দুইজনেই কি বলা হচ্ছে বলো? ডমিন্যান্ট। ক্যাপিটাল সিও ডমিন্যান্ট, ক্যাপিটাল আইও ডমিন্যান্ট। এখানে সে বাবাকে যে নিয়েছে, সেই বাবাটার দুইটাই ক্যাপিটাল সি আছে এবং দুইটাই ক্যাপিটাল আই আছে, আর বাবাটার কালারটা কি বলো? হোয়াইট কালার। তার মানে চারজনে মিলে কি তৈরি করছে বলো? হোয়াইট। চারজনে কি তৈরি করে? বর্ণ, কালার তৈরি করে। হোয়াইট বলবো না, চারজনে মিলে কি তৈরি করবে বলো? এই চারটা জিনিস কি তৈরি করবে? লাল সবুজ না কি বলেছি? হোয়াইট কালার। বলো হচ্ছে লাল সবুজ, লাল সবুজ না হোয়াইট করবে বলো? কালার হোয়াইট। করবে। হোয়াইটও বলবো না, লালও বলবো না, সবুজও বলবো না। চারজনে মিলে একটা ক্যারেক্টারিস্টিক্স কন্ট্রোলিং করে, সেই ক্যারেক্টারিস্টিক্সটার নাম কি? কালার। ঠিক আছে, কেউ আমাকে মনে হয় কোশ্চেন করেছে, আমি লাস্টের দিকে কোশ্চেন সময় দিব, ঠিক আছে। তাহলে চারজনে মিলে, চারজনে মিলে যে ক্যারেক্টারিস্টিক্সটা কন্ট্রোলিং করে, সেটার নাম কি বলা হচ্ছে? কালার। আমরা এতটুকু বুঝতে পেরেছি? আমাদের কি এতটুকু বুঝতে কোনো সমস্যা আছে যে ম্যাম চারজনে মিলে কালার কন্ট্রোলিং করছে? হ্যাঁ বলো। F1 জেনারেশনের রিসিভ কোনটা ডমিনেট করতে? আমি এখনো বলি না, আমার F1 জেনারেশন এখনো শেষ হয়নি। আমার F1 জেনারেশন এখনো শেষ হয়নি, আমি বলিনি, পড়ানো এখনো শেষ করিনি, ঠিক আছে। আর যা কোশ্চেন আছে রেখে দাও, আমি কোশ্চেন আমি ক্লাস শেষে তারপর নিব না, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি বুঝতে পারছি যে এটা একটা হোমোলোগাস ক্রোমোজোম, এই হোয়াইট লেগ হর্নের। এই হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে দেখতে পাচ্ছি তার দুইটাই ক্যাপিটাল সি, দুইটাই ক্যাপিটাল আই, এবং চারজনে মিলে একটা ক্যারেক্টারিস্টিক্স কন্ট্রোলিং করছে। সেই একটা ক্যারেক্টারিস্টিক্সটার নাম কি? বর্ণ বা কালার। বর্ণ বা কালার। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি কি? হোয়াইট কালার। আমি কিন্তু হোয়াইটটা বলবো না, আমি কি বলেছি? বর্ণ বা কালার। আমরা কি বলেছি যে দুই জোড়া জিন, এক জোড়া জিন যেটাকে বলেছিলাম যে ক্যাপিটাল টি এবং স্মল লেটার টি দুজনে মিলে শালা লম্বা বা খাটো, এটা না, দুইজনে মিলে কি কন্ট্রোলিং করছে? দৈর্ঘ্য, লেন্থের একটা বৈশিষ্ট্য কন্ট্রোলিং করেছে, তাই তো। আর এখানে চারজনে মিলে কি কন্ট্রোলিং করবে? বর্ণের একটা ক্যারেক্টারিস্টিক্স। বর্ণ কি? একটা সিঙ্গেল ক্যারেক্টারিস্টিক্স। সে বর্ণটা হতে পারে সাদা, হতে পারে লাল, হতে পারে সবুজ, সেটার বিষয় না, সে একটা ক্যারেক্টারিস্টিক্স মেনটেন করছে, সেটার নাম কি? কালার, বা কি বলা হয়? বর্ণ। বুঝা গিয়েছে? এতটুকু বুঝতে পেরেছি? এতটুকু কি আমরা বুঝতে পেরেছি? জি মিস। ইয়েস মিস। আচ্ছা, ঠিক আছে। তো এখন এখন একটা বিষয় বলি, এখন দুজনের সাথে তোমাদেরকে পরিচয় করে দিব, দুজনের সাথে তোমাদেরকে পরিচয় করে দিব। এই এতটুকু তো বুঝলাম, এখন একটু স্টপ করি। স্টপ করে এই দুজনের সাথে তোমাদের সাথে দুইজনকে আজকে ক্লাসে পরিচয় করে দিব। প্রথম জনের নাম হচ্ছে হলো হাইপোস্ট্যাটিক জিন। প্রথম জনের নাম কি বলা হয়? হাইপোস্ট্যাটিক জিন। এবং হাইপোস্ট্যাটিক জিন, ও হচ্ছে হলো, ওর নাম হচ্ছে হাইপোস্ট্যাটিক জিন, এবং ওকে প্রকাশ করা হয় ক্যাপিটাল সি দিয়ে। ওকে প্রকাশ করা হচ্ছে ক্যাপিটাল সি দিয়ে, বড় হাতের সি দিয়ে, ক্যাপিটাল সি দিয়ে। ওর নাম হচ্ছে হাইপোস্ট্যাটিক জিন। ও খুবই নরম স্বভাবের, খুব বলা হচ্ছে ধৈর্যশীল, নরম স্বভাবের এবং সোজা সরল প্রকৃতির। ও হচ্ছিল খুব সোজা সরল প্রকৃতির, খুব নরম স্বভাবের, খুব সোজা সরল প্রকৃতির। ওর নাম কি বলা হয়? হাইপোস্ট্যাটিক জিন, এবং ওকে প্রকাশ করা হয় ক্যাপিটাল সি দিয়ে। তো ও যে খুব সোজা সরল প্রকৃতির, খুব নরম স্বভাবের, তার মানে এই না যে সে যোগ্যতার দিক থেকে কোনো কম আছে।
একটা একটা মানুষ সরল প্রকৃতির হলেও বা আস্তে কথা বললেও বা নরম সুরে কথা বললেও যে তার যোগ্যতা কম সেটা কিন্তু মিনিং হয় না। তো ও হাইপোস্টেটিক জিন, সে হচ্ছে হলো খুব সোজা সরল প্রকৃতির, খুব নরম স্বভাবের একটা যে খুব সোজা সোজা সরল, খুব বেশি তার মধ্যে কোনো পেঁচানো কোনো কিছু নাই, এবং কিন্তু তার মধ্যে যোগ্যতা যে কম তা না, সে কিন্তু যোগ্যতা সম্পন্ন একটা জিন। সে কি বলা হয়? ডমিন্যান্ট জিন। আমার কথাটা দেখেছেন কোথায় লিখেছি? আমি পিঙ্ক কালারের দাগটা দিয়েছি, কোথায় দেখেছো? সে কিন্তু একটা কি জিন বলা হচ্ছে বলো? ডমিন্যান্ট জিন, তার মানে প্রকট। ঠিক আছে? এবং তার বর্ণনায় বলা হয় যে সে একটা কালার্ড বা সে যে কোনো ধরনের কালারফুল একটা ডমিন্যান্ট জিন। সে একটা কালারফুল একটা কি বলা হয়? ডমিন্যান্ট জিন। তো এই হচ্ছে হলো খুব একটা সহজ সরল প্রকৃতির একটা হাইপোস্টেটিক জিন। সে একটা ডমিনেন্ট জিন। ডমিনেন্ট মানে কি বলা হয়? সে কি প্রচ্ছন্ন না প্রকট বলো? কট বলো তো। সে প্রকট মানে প্রকট, তার মানে কি তার যোগ্যতা কম না বেশি বলো? বেশি। তার যোগ্যতাটা কিন্তু বেশি। আচ্ছা, আরেকজনের সাথে পরিচয় করে দিই, ওর নাম হচ্ছে হলো অ্যাপিস্ট্যাটিক জিন। ওর নাম কি বলা হচ্ছে বলো? অ্যাপিস্ট্যাটিক জিন। এখন এই অ্যাপিস্ট্যাটিক জিন হচ্ছে হলো, দেখো তার চেহারাটা কিরকম, কালো দিয়ে এঁকেছি তো, কালো কালার দিয়ে এঁকেছি, আবার চেহারাটা কিরকম, দাঁতও আছে মনে হচ্ছে নাকি, কি খুব রাগী মনে হচ্ছে না? সে কিন্তু ছাড়বার পাত্র না। সে কিন্তু নরম স্বভাবের না। সে কিন্তু খুবই বদরাগী, খুবই সে খুবই বদরাগী স্বভাবের, এবং তারও একটা বিষয় থাকতে পারে, তারও যোগ্যতা আছে। তার যোগ্যতাটা কি? সে কি ডমিনেন্ট না রিসেসিভ বলো? সে কি, তার কি যোগ্যতা আছে না নাই? অবশ্যই তারও যোগ্যতা আছে। তার যোগ্যতাটা কি? সেও একটা ডমিনেন্ট জিন, এবং তার নাম কি বলা হয়? এপিস্ট্যাটিক জিন। তার নাম কি বলা হয়? এপিস্ট্যাটিক জিন, এবং তার যোগ্যতা আছে, এবং তাকে বলা হয় ইনহিবিটর। ইনহিবিটর মানে হচ্ছে বাধা দিতে পারে। বাধা দিয়ে মানে হচ্ছে হলো, ধরো যদি এমন হয় যে অনেকগুলো খাবার আছে সামনে, হ্যাঁ, তোমরা দুই বন্ধু, অনেকগুলো খাবার আছে সামনে, ঠিক আছে, এখন তোমার বন্ধু খাবারগুলো খেয়ে পেট ভরে ফেলেছে, তারপরও সে আরো খাবে, সে তোমাকে একটুও দিবে না। তো ও হচ্ছিল এরকম, এপিস্ট্যাটিক জিন হচ্ছিল এরকম, যে না, আমি কাউকে একটু বিন্দু মাত্র কাউকে ভাগ দিব না। এই ধরনের ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে হলো সে, যদিও সে ডমিনেন্ট, সেও এখানে শক্তিশালী, সেও কি বলা হচ্ছে? ডমিনেন্ট। আমার কথা কি বোঝা গিয়েছে? আমি কি বোঝাতে পারছি তোমাদেরকে? বুঝতে পারছো? জি মিস। আচ্ছা, তো একজন বলা হচ্ছে হাইপোস্ট্যাটিক জিন, তাকে আমরা সি দিয়ে প্রকাশ করে থাকি। সে খুব নরম স্বভাবের এবং তারও যোগ্যতা আছে, তাকে বলা হয় ডমিনেন্ট। এবং আরেকজন হচ্ছে হলো খুবই কঠিন স্বভাবের, খুবই রাগী স্বভাবের, এবং সেও একটা ডমিনেন্ট জিন, তারও যোগ্যতা আছে, এবং তাকে আমরা প্রকাশ করে থাকি আই দিয়ে, ক্যাপিটাল আই দিয়ে। তাহলে এখানে আমরা বলছি, এখানে উপরের কথাটা লিখি, বোথ আর ডমিনেন্ট জিন। তাহলে বোথ আর ডমিনেন্ট জিন বলা হচ্ছে, ক্যাপিটাল সিও ডমিনেন্ট, ক্যাপিটাল আইও কি বলা হয়? ডমিনেন্ট। দুজনেই কি বলা হয়? ডমিনেন্ট জিন। কিন্তু ক্যাপিটাল আই হচ্ছে হলো স্বার্থপর টাইপের, যে কাউকে এক ফোঁটাও ভাগ দিবে না, এরকম টাইপের। তো এখানে বিষয়টা হচ্ছে হলো, বিজ্ঞানীরা যখন F1 জেনারেশনে হোয়াইট লেগনকে দেখেছেন, এখানে কোনো সমস্যা হয় নাই। সেকেন্ড জেনারেশনে যখন তাদেরকে ক্রস করানো হয়, তখনই ওনাদের কাছে এই জিনিসটা আছে। সেটা হচ্ছে হলো, আসলে ক্যাপিটাল সি সে ডমিনেন্ট, কিন্তু সে দায়ী হচ্ছে হলো একটা বর্ণ প্রকাশ করে, এবং সে বর্ণটা হচ্ছে হলো কালারফুল। সে রঙিন কোনো বর্ণ প্রকাশ করতে পারে। তাই সে ক্যাপিটাল সি প্রকাশ করে থাকে রঙিন বর্ণ, এবং ক্যাপিটাল আই প্রকাশ করে থাকে তোমার সাদা কালার, সাদা এই বর্ণ। মানে দুজনেই বর্ণ প্রকাশ করছে, দুজনেই একটি ক্যারেক্টারিস্টিক্স প্রকাশ করছে। সে একটি ক্যারেক্টারিস্টিক্স এর নাম হচ্ছিল বর্ণ। তো ও আসলে ক্যাপিটাল সি প্রকাশ করে থাকে হচ্ছিল রঙিন, এবং ক্যাপিটাল আই প্রকাশ করে থাকে হচ্ছিল সাদা। তাহলে F1 জেনারেশনে এখানে তো বর্ণ হওয়ার কথা ছিল সাদার মধ্যে লাল, কিছু পালক হবে সাদা, কিছু পালক হবে কি লাল, এরকম হওয়ার কথা ছিল না? কিছু পালক হবে সাদা, কিছু পালক হবে লাল, কিন্তু সবগুলো কি হলো? হোয়াইট হলো। এটা মানে সবাই হোয়াইট। হোয়াইট মানে কেন কেন হোয়াইট হলো? কেন তোমার রঙিন হলো না? এর মানে হচ্ছে হলো যে তুমি পাশাপাশি তোমার দুই বন্ধু বসে আছো ক্লাসরুমে, পাশাপাশি তোমার দুই বন্ধু বসে আছো, তোমরা দুই বন্ধু ক্লাসে টিচারের পড়া শুনতে চাও, হ্যাঁ টিচারের পড়া জানতে চাও, কিন্তু তোমার পিছনে যে দুই বন্ধু বসে আছে, তারা এতই দুষ্ট প্রকৃতির, এতই দুষ্ট যে তারা নিজেরাও পড়ছে না, এবং তোমাদেরকে এত ডিস্টার্ব করছে যে কিছুতেই তোমাদেরকে টিচারের পড়াটা নিতে দিচ্ছে না। তার মানে পিছনের বেঞ্চ থেকে এসে তোমাকে ডিস্টার্ব করছে,
পিছনের বেঞ্চে থেকে এসে তোমাকে কি করছে, ডিস্টার্ব করছে। সে তোমার বেঞ্চে কিন্তু বসে নাই, পিছনের বেঞ্চ থেকে বসে তোমাকে খুব ডিস্টার্ব করছে। তাহলে পিছনের বেঞ্চে যদি বসে থাকে, ধরো তুমি এই সামনের বেঞ্চে বসে আছো দুটো ক্যাপিটাল সি, এবং পিছনের বেঞ্চে হচ্ছিল দুজনের নাম হচ্ছিল ক্যাপিটাল আই। তারা সামনের জনকে ডিস্টার্ব করছে, তাহলে তাদের ঘর কি একই রকম, একই বেঞ্চে বসে আছে না ভিন্ন বেঞ্চে বসে আছে বলো? একই বেঞ্চে না ভিন্ন বেঞ্চে বলো? ভিন্ন বেঞ্চে। ভিন্ন বেঞ্চে। তার মানে কি ভিন্ন বেঞ্চে হলে তাহলে কি হবে, নন এলিলিক, দ্বারা লোকাস দুটো ভিন্ন হবে। তাহলে এটা হচ্ছিল একটা লোকাস, তোমার পাশের বন্ধু হচ্ছিল একটা লোকাস তুমি, আর তার তোমার পিছনের দুই বন্ধু তারা হলো আলাদা লোকাস। তাহলে ডিফারেন্ট লোকাসে থাকলে সেটা কি হবে, ডিফারেন্ট লোকাসে থাকলে কি হবে, নন এলিলিক। সেটার নাম কি হবে বলো, নন এলিলিক। তার মানে এটার সাপেক্ষে এটাকে বলা হয় নন এলিলিক, এটার সাপেক্ষে এটাকে কি বলা হয়, নন এলিলিক। তোমার বেঞ্চ এবং পিছনের বেঞ্চ, এই দুই বেঞ্চের সাপেক্ষে যেহেতু পজিশন আলাদা, লোকাস আলাদা, দুইটা আলাদা লোকাস, তাহলে একজনের সাপেক্ষে অন্যজনকে কি বলা হয়, নন অ্যালিলিক। ওর সাপেক্ষে তোমাকে বা তোমার সাপেক্ষে ওকে। তাহলে যখন নন অ্যালিলিক একটা জিন এই সিটাকে বাধা দেয়, বাধা দেয় মানে হচ্ছিল যে সে এতই, এই যে এভাবে ছবিটা এঁকেছি এর মানে হচ্ছিল সে এতই রাগী স্বভাবের, এতই সেলফিশ টাইপের, এতই স্বার্থপর, সে নিজে পড়বে না, তোমাকেও পড়তে দিবে না। তার মানে হচ্ছে হলো সে একটা পালকও দিবে না যে ঠিক আছে গলার কয়েকটা পালক লাল হোক, বা লেজের কয়েকটা পালক লাল হোক, বা পেটের কয়েকটা পালক লাল হোক, না, ক্যাপিটাল 2 আই তোমাকে সে সুযোগ দিবে না। সে তোমার উপরে এমন খবরদারি করে যে সে শুধুমাত্র হোয়াইট, সে থাকলে হোয়াইট কালারই সে প্রদর্শন করে থাকে। সে যদি একাও থাকে, ধরো তোমার পেছনের দুই বন্ধুর মধ্যে একজন আসে নাই কলেজে, আরেকজন আসছে, তারপরও সেও তোমাদের দুইজনকে বা তোমাদের একজনকেও সে তোমার পড়াটা নিতে দিবে না। তার মানে যখনই এপিস্ট্যাটিক জিন থাকে তখন হাইপোস্ট্যাটিক জিন খুব বেচারা, মানে সোজা সরল, সে কখনোই তার বৈশিষ্ট্য প্রকাশ করতে পারে না। এবং কখনো এপিস্ট্যাটিক জিন চায় না যে তার একটা বৈশিষ্ট্য, একটা ক্ষুদ্র বিন্দু পরিমাণ বৈশিষ্ট্য সি এর প্রকাশ পাক, সে এটার উপরে খবরদারি করে। তার মানে কি ক্যাপিটাল সি কি ডমিনেন্ট ছিল না? ক্যাপিটাল সি কি ডমিনেন্ট ছিল না নাকি ছিল না বলো? ক্যাপিটাল সি কি ছিল, ডমিনেন্ট ছিল না ছিল না বলো? ছিল মিস। ডমিনেন্ট ছিল। ক্যাপিটাল সিও কিন্তু ডমিনেন্ট ছিল। তাহলে আমরা সূত্রের মধ্যে পাই when a dominant gene represses the expression of a non-allelic dominant gene, তার মানে ডমিনেন্টের মধ্যে যুদ্ধ। এই ডমিনেন্টকে প্রকাশ করতে দিবে না, এরা দুইজনই ডমিনেন্ট। তার মানে এই ডমিনেন্ট এপিস্ট্যাটিক জিন, এই ডমিনেন্টকে প্রকাশ করতে দিবে না। তাহলে আমরা যে কথাটা বলতে চাই যে একটা ক্যারেক্টারিস্টিক্স মেনটেনিং করছে, সেই ক্যারেক্টারিস্টিক্সটা হচ্ছে বর্ণ, এবং এই ক্যারেক্টারিস্টিক্সটা মেনটেন করছে দুই জোড়া জিন, সেজন্য এটাকে বলা হয় এপিস্টাসিস। এবং ডমিনেন্ট এপিস্টাসিস হচ্ছে ডমিনেন্টের সাথে ডমিনেন্টের একটা যুদ্ধ। তার মানে এই ডমিনেন্টের উপরে এই ডমিনেন্টের খবরদারি। তো ডমিনেন্টের সাথে ডমিনেন্টের যখন খবরদারি হয় তখন সেটাকে কি বলা হয়, ডমিনেন্ট এপিস্টাসিস। এখানে প্রথম F1 জেনারেশনে এই পালকগুলোর কালার হওয়ার কথা ছিল, বর্ণগুলো হওয়ার কথা ছিল সাদার মধ্যে লাল, বা সাদা এবং লাল দুটোই হওয়ার কথা ছিল, সাদা এবং কালারফুল দুটোই হওয়ার কথা ছিল। কিন্তু হয়েছে কি একটা, কেন একটা হয়েছে, কারণ ক্যাপিটাল আই সে ক্যাপিটাল সি কে কখনোই তার বৈশিষ্ট্য প্রকাশ করতে দিবে না। ও এত স্বার্থপর, এ বিন্দু মাত্র ভাগ দিবে না। এতটুকু বুঝতে পেরেছি জি বলো মিস। তো? আচ্ছা, Yes, miss. এতটুকু যখন বুঝেছি তখন F2 জেনারেশনে গিয়ে আমি যে লেখাগুলো লিখেছি খুব ভালো করে খেয়াল করো। F2 জেনারেশনে গিয়ে কালো দিয়ে বুঝিয়েছি, যেখানে কালো মানে ও এপিস্ট্যাটিক জিন। F2 জেনারেশনে গিয়ে যেখানে এপিস্ট্যাটিক জিন আছে, ক্যাপিটাল জিএন আছে, এখানে তো দুইটাই ক্যাপিটাল আই, এখানে একটা ক্যাপিটাল আই, এখানেও একটা ক্যাপিটাল আই, এখানেও একটা ক্যাপিটাল আই, এখানেও একটা ক্যাপিটাল আই, এখানে একটা ক্যাপিটাল আই, এখানেও একটা ক্যাপিটাল, এখানেও একটা ক্যাপিটাল, এই আইও ক্যাপিটাল, এখানে দুইটা ক্যাপিটাল আই, এখানেও একটা ক্যাপিটাল আই, এবং এখানেও একটা ক্যাপিটাল আই। তার মানে F2 জেনারেশনে গিয়ে যেখানেই অ্যাপিস্ট্যাটিক জিন আছে সেখানেই হাইপোস্ট্যাটিক জিন প্রকাশিত হবে না, কারণ সে তাকে বাধা দিয়ে দিচ্ছে, তাকে অবদমিত করে রাখছে। কিন্তু যখন তিনটা জায়গায় এসে বিজ্ঞানীরা দেখেছেন যেখানে ক্যাপিটাল আই নাই, যেখানে ডমিনেন্ট জিনটা নাই, এপিস্ট্যাটিক জিনটা নাই, সেখানে শুধুমাত্র ক্যাপিটাল সি আছে। ক্যাপিটাল সি থাকার কারণে এই তিনজন কালারফুল হয়েছে। কেন কালারফুল হয়েছে? এখানে সে তার বৈশিষ্ট্য, সে যে একটা ডমিনেন্ট জিন, এখানে সে তার বৈশিষ্ট্যটা
প্রকাশ হয়েছে। কেন প্রকাশ হয়েছে? ক্যাপিটাল আই যেহেতু নাই, সে থেকে বাধা দেয়নি। ক্যাপিটাল আই এমন স্বার্থপর, সে নিজের বর্ণ প্রকাশ করেই ছাড়বে। সে সাদার জন্য দায়ী, সে সাদাটাই প্রকাশ করছে। সে ও যে কালারফুলের জন্য দায়ী, সে বর্ণটা সে আনতেই দিবে না। তো এখানে বিষয়টা হচ্ছে হলো, তিনজন হয়েছে হচ্ছে হলো কালার, আর বাকিরা সবাই হয়েছে হলো সাদা। তো সাদার মধ্যে তো যেখানে ক্যাপিটাল আই থাকে, সেখানে ক্যাপিটাল আই তো সাদা বর্ণ প্রকাশই করছে। সে তো খবরদারি করছে। কোন মুরগির ক্ষেত্রে? লেঘর্নের ক্ষেত্রে না ওয়াইন্ডোরের ক্ষেত্রে ক্যাপিটাল আই? ক্যাপিটাল আই যে দুষ্ট, ক্যাপিটাল আই যে এখানে একটা বলা হচ্ছে যে কি বলবো, এখানে যে ভিলেন চরিত্রে অভিনয় করছে, ক্যাপিটাল আই যে ভিলেন, সেই ভিলেন কি হোয়াইট লেঘর্নের মধ্যে আছে না হোয়াইট ওয়াইন্ডোরের মধ্যে আছে? লেঘর্নের মধ্যে ম্যাম। তাহলে লেঘর্নের মধ্যে আছে। তাহলে ওয়াইন্ডোটের ক্ষেত্রে যদি এখানে ক্যাপিটাল আই থাকুক আর না থাকুক কোনো সমস্যা নাই, এটা সবাই কি হোয়াইট। এটা কিন্তু আগে থেকে বুঝিয়ে দিয়েছি। এখানে কিন্তু ক্যাপিটাল আই কোনো বিষয় না, এখানে তারা দুইজনে মিলে হোয়াইট বর্ণ ধারণ করে। এখানে কিন্তু ক্যাপিটাল ওয়াই আই কোনো বিষয় না, এখানে হচ্ছে দুইজন প্রচ্ছন্ন মিলেই তৈরি করে হোয়াইট। তারা ন্যূনতম এপিস্টেসিস প্রদর্শন করে, তাদের মধ্যে কিন্তু ডমিনেন্ট এপিস্টেসিস নাই। বুঝে গিয়েছি ম্যাম কি ইয়েস বলেছি? ম্যাম, বুঝা গেছে। ম্যাম দেয়ার সিমস টু বি আ প্রবলেম উইথ দ্য চেকার বোর্ড। আচ্ছা, চেকার বোর্ডে কি কোনো সমস্যা ইয়েস ম্যাম, হয়েছে? ফার্স্ট রোতে প্রথম আচ্ছা রোতে 3 নাম্বার ঘরে ম্যাম আচ্ছা, 3 নাম্বার করে ক্যাপিটাল মনে সি হয়। স্মল সি দুইটা আই হওয়ার কথা। আপনি যে আমাদের ক্রসিং হ্যাঁ, শিখিয়েছিলেন এই যে, তো আচ্ছা আচ্ছা, 3 নাম্বার ঘরে ম্যাম এই যে ক্যাপিটাল সি স্মল সি দুইটা আই থাকার কথা ম্যাম। ক্যাপিটাল সি এবং স্মল স্মল সি সি এরপর দুইটা ক্যাপিটাল আই থাকার কথা। দুইটা ক্যাপিটাল আই থাকার কথা। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা এটা ঠিক মিস করে নিও। মিস ফার্স্ট কলামও সেম হয়েছে মিস, থার্ড রোতে। আচ্ছা ঠিক আছে, তাহলে যে জায়গাটা সমস্যা হয়েছে তোমরা সেটা ঠিক করে দিও। ঠিক আছে, যে জায়গাটা এখানে সমস্যা হয়েছে, এখানেও হ্যাঁ, এখানে হচ্ছে হলো একটা, এখানে ক্যাপিটাল আই থাকার কথা, তাই তো? আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা এই জিনিসটা এখানে মনে হয় আমি লিখতে ভুল করেছি, আবার এই জায়গাটা ঠিক করে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে তোমরা এটা ঠিক করে নিও। যাই হোক, আমি তোমাদেরকে যে জায়গাটা বুঝতে চেষ্টা করেছি সেই জায়গাটা তো বুঝেছো, যে যেখানে ক্যাপিটাল আই, যেখানে আমি ইন্ডিকেটটা করেছি, যে জায়গাটা পিঙ্ক কালার দিয়ে লিখেছি, যেখানে এপিস্টেটিক জিন নেই, সেখানে তোমার হাইপোস্টেটিক জিন তার বৈশিষ্ট্য প্রকাশ করতে পারে। তাহলে আমি যদি আরেকটু ভালো করে বলি, যদি আমাদের পরীক্ষায় আসে যে অ্যাপিস্টাসিস বলতে আমরা কি বুঝি, ঠিক আছে, ভালো করে খেয়াল করো। যদি আমরা পরীক্ষায় আসে যে অ্যাপিস্টাসিস বলতে আমরা কি বুঝি, তাহলে অ্যাপিস্টাসিস বলতে আমরা প্রথমেই যে কথাটা বুঝবো, অ্যাপিস্টাসিস বলতে আমরা প্রথমেই যে কথাটা বুঝবো, যে একটি ক্যারেক্টারিস্টিক্সে কন্ট্রোলিং করে টু পেয়ার্স জিন। আর ডমিনেন্ট অ্যাপিস্টাসিস ক্ষেত্রে যদি আমরা লিখতে চাই, ডমিনেন্ট অ্যাপিস্টাসিস যে যে দুইজনই ডমিনেন্ট জিন থাকবে, একজনের যাকে অবদমিত করে রাখে তার নাম হচ্ছে হাইপোস্ট্যাটিক জিন, যে স্বার্থপর, যে সবসময় খবরদারি করে থাকে তার নাম হলো এপিস্ট্যাটিক জিন। এবং এই এপিস্ট্যাটিক এবং হাইপোস্ট্যাটিক জিন মিলে যে ঘটনাটা হয়, সেই ঘটনাটা বা সেই প্রসেসিংটাকে বলা হয় ডমিনেন্ট অ্যাপিস্টাসিস। আমরা বলি একটা ফেগোসাইট একটা জীবাণুকে খেয়ে ফেলে, ফ্যাগোসাইট একটা ব্যাকটেরিয়াকে খেয়ে ফেলেছে, তাহলে ফ্যাগোসাইটটা যে ব্যাকটেরিয়াকে খেয়ে ফেলেছে, প্রসেসিংটার নাম কি বলা হয়? ফ্যাগোসাইটোসিস। ঠিক সেরকম এপিস্ট্যাটিক জিন হাইপোস্ট্যাটিক জিনকে প্রকাশ করতে দিবে না, এবং এই প্রসেসিংটা, এই ঘটনাটাকে বলা হয় অ্যাপিস্টাসিস বা ডমিনেন্ট অ্যাপিস্টাসিস। যদি তুমি লেখো অ্যাপিস্টাসিস সেটাও হবে, বা ডমিনেন্ট অ্যাপিস্টাসিস লেখো সেটাও হবে। ঠিক আছে, কি বলেছি? কিন্তু তোমাকে অ্যাপিস্টাসিস লিখতে গেলে প্রথমে এই লাইনটা লিখে নিবা, যখন দুই জোড়া জিন একটি বৈশিষ্ট্যকে মেনটেনিং করে তাকে বলা হয় ন্যূনতম অ্যাপিস্টাসিস। এবং অ্যাপিস্টাসিসের ক্ষেত্রে সবচেয়ে বেশি ভালো হয় এই লাইনটা লেখার পরে তোমরা হাইপোস্ট্যাটিক জিনের কথাও লিখবা, এপিস্ট্যাটিক জিনের কথাও লিখবা। আমার কথাটা কি বুঝতে পেরেছো? প্রথম লাইনটা লেখার পরে তোমরা হাইপোস্ট্যাটিক জিনের কথাটা উল্লেখ করতে পারো, এপিস্ট্যাটিক জিনের কথাটা উল্লেখ করতে পারো, তাহলে মার্কস আর তোমাকে কমানোর কোনো পথ নাই। বুঝা গিয়েছে কি ম্যাম বলেছি? ওয়ান মিনিট ম্যাম, আমরা কি তাহলে লিখবো যে epistatic gene will inhibit or suppress the expression of hypostatic gene in epistasis? হ্যাঁ 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 হ্যাঁ, এটা তো Okay. অবশ্যই লিখবা যে এপিস্ট্যাটিক জিনটা ওকে ওকে বাধা দিচ্ছে, তাই না? ওটা রিপ্রেস করছে, তাই না? সেটা তো অবশ্যই লিখতে হবে। এবং তার আগে প্রথমেই তোমার বোঝানোর জন্য দেখতে পারো যে যখন আমরা দেখবো টু পেয়ার্স অফ জিন, একটি একটি সিঙ্গেল, এখানে কালারটাকে তারা কন্ট্রোলিং করছে, টু পেয়ার্স জিন, সেটাকে আমরা বলতে পারি ব্যতিক্রম। ব্যতিক্রম মানেই এপিস্ট্যাসিস, আমাদের বই যেটা আছে। ঠিক আছে, বুঝতে পেরেছো? অন্য কোনো এপিস্ট্যাসিস, অন্য কোনো ব্যতিক্রম আমাদের বইয়ের সিলেবাসে নাই। তাহলে এই পর্যন্ত মনে হয় আমরা বুঝতে পেরেছি। আমরা ম্যাম চলে যাচ্ছি সবার শেষেরটা হোয়াইট হলো কেন? ক্যাপিটাল আই তো সবার নাই। শেষে। অনেকগুলো কথা বলেছি, সবার শেষেরটা কেন হোয়াইট হবে বলেছি, এটার সাথে এটার স্পেসিস ডিফারেন্ট, এটার মধ্যে নাই কোনো ঝগড়া বিবাদের কোনো, এখানে কোনো এপিস্ট্যাটিক তো জিনই নাই। এখানে কি কোনো এপিস্ট্যাটিক আছে, হাইপোস্ট্যাটিক জিন আছে? নাই। ওরা দুইজনে মিলে শুধুমাত্র হোয়াইট কালার প্রদর্শন করছে, এই জন্য ওরা নর্মাল এপিস্ট্যাসিস।
আসলে কিন্তু ওরা নর্মাল এপিস্টাসিস। ডমিনেন্ট এপিস্টাসিস কার ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে? হোয়াইট লেগুনার ক্ষেত্রে। ঠিক আছে, বুঝতে পেরেছি? এদের মধ্যে কোনো এপিস্ট্যাটিক বা হাইপোস্ট্যাটিক জিন নাই, ওরা দুজনে শুধু নর্মাল হোয়াইট কালার প্রদর্শন করছে। ঠিক আছে, অ্যাবসেন্ট, এখানে কোনো হাইপোস্ট্যাটিক এবং এপিস্ট্যাটিক জিন নাই। ঠিক আছে, বুঝতে পেরেছি? ইয়েস মিস। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন চলে যাচ্ছি হচ্ছিল ডুপ্লিকেট রিসেসিভ এপিস্টাসিস। ডুপ্লিকেট রিসেসিভ এপিস্টাসিসের মধ্যে আমরা যদি বলি ডুপ্লিকেট মানে কি, ডুপ্লিকেট কথাটার মানে কি, যে মনে হয় অনেক সময় কি আমরা কি ডুপ্লিকেট বা ডাবল রো একই দেখা গিয়েছে যে অনেক সময় দেখা যায় না যে যে কোন সিনেমা বা নাটকে যে ডাবল রো প্লে করে একটা মানুষই দুইটা চরিত্র অভিনয় করে, দেখেছি না? দুই একই মানুষ সেম চেহারার দুটো চরিত্র অভিনয় করে, এরকম, তাই না? তাহলে কি চেহারা কি ভিন্ন হয়? ডুপ্লিকেটের চেহারা কি ভিন্ন হয় না সেম হয় বলো? সেম থাকে মিস। সেম হয়, ভেরি গুড। তাহলে ডুপ্লিকেটের চেহারা হয় সেম। এখন চেহারা হয় ডুপ্লিকেট রোল করতে গেলে কয়জন লাগে? একজনই কি ডুপ্লিকেট, মানে কয়টা রোল দেখতে পাবো? দুইটা রোল দেখতে পাবো না একটা রোল দেখতে পাবো? ডুপ্লিকেট মানে ডাবল, নিশ্চয় দুইটা দেখতে পাবো। ডুপ্লিকেট মানে কি? ডাবল বা দুইটা দেখতে পাবো, তাই না? নিশ্চয় অবশ্যই দুইটা থাকবে এবং দুইটার চেহারা কি থাকতে হবে বলো? সেম না ভিন্ন বলো? সেম। এবং রিসেসিভ মানে তো রিসেসিভ বা রিসেসিভ মানে তো আমরা জানি যে প্রচ্ছন্ন এপিস্টাসিস। তাহলে এটার ক্ষেত্রে দেখি যে এটার ক্ষেত্রে বলা হয় যে, এটা পরে আসি, আমরা সংজ্ঞার দিকে পরে আসি। এটা হচ্ছে হলো ডিফ এন্ড ডাম্প বা ডাফ এন্ড ডাম্প, এটা হচ্ছে হলো মূকবধির বা বলা হয়, বা আমরা বলি যারা কানে শুনতে পায় না এবং কথা বলে না। আজকের ক্লাসে যে ডুপ্লিকেট রিসেসিভ এপিস্টাসিসটা পড়াচ্ছি, এটা হচ্ছে হলো যারা জন্মগতভাবে, যে সমস্ত যারা জন্মগতভাবে ডিফ এন্ড ডাম্প তাদেরকে বলা হচ্ছে। কিন্তু যারা হচ্ছে হলো জন্মের পর কোনো অ্যাক্সিডেন্টের জন্য বা জন্মের পর কোনো অক্সিজেনগত কোনো সমস্যার জন্য বা জন্মের পর কোনো অ্যাক্সিডেন্টের জন্য সমস্যা হয়েছে, সেটার ক্ষেত্রে কিন্তু এই সূত্র খাটবে না, সেটা ডিফারেন্ট। আজকে কথাটা হচ্ছিল যারা জন্মগতভাবে জেনেটিক স্ট্রাকচারের মতো জন্মগতভাবে যারা ডিফ এন্ড ডাম্প তাদেরকে নিয়ে পড়া। ঠিক আছে, তো এখানে বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন যে ডিফ এন্ড ডাম্প বা যারা কানে শুনে না এবং বলতে পারে না, একটা প্রবাদ আছে যে শুনবো না বলবো না। শুনবো না বলবো না মানে হচ্ছে হলো যারা সাধারণত জন্মগতভাবে কানে শুনে না বা বলতে পারে না, তাদের ক্ষেত্রে দেখা যায় যে তারা শুনতেও পারে না, বলতে পারে না। ঠিক আছে? না শুনতে পারলে তো বলতে পারবে না। হ্যাঁ, তো এইটা প্রবাদটা হচ্ছে হলো জন্মগতভাবে, আমি বাবা কিন্তু বলছি যারা বাই বর্ন জন্মগতভাবে একটা প্রবাদ আছে যে শুনবো না বলবো না। তার মানে হচ্ছে হলো যারা যারা সাধারণত জন্মগতভাবে যারা হচ্ছে হলো যে তোমার জন্মগতভাবে যারা কানে শুনে না, তারা বলতেও পারে না। ঠিক আছে, তো সেরকম সেটা নিয়ে একটু বলছি। সেটা হচ্ছে হলো বিজ্ঞানীরা দেখেছেন যে এই ক্ষেত্রে এই যে আমরা কানে শুনি না বা বলতে পারি না, বা এটা কিন্তু একটা বৈশিষ্ট্য, এটা কিন্তু একটা বৈশিষ্ট্য যে কথা বলতে পারাটা কিন্তু একটা ক্যারেক্টারিস্টিক্স, এবং কথা বলতে পারাটা যে একটা ক্যারেক্টারিস্টিক্স, এটা কন্ট্রোলিং করে তোমার দুই জোড়া জিন। তাহলে দুই জোড়া জিন, এই একটা একটা আমি এখানে জাস্ট এক্সাম্পল লিখেছি ক্যাপিটাল ডি এবং স্মল লেটার ডি, স্মল লেটার তার মানে এই দুই জোড়া জিন হচ্ছে হলো এটা মেইনটেইন করে থাকে। তার মানে এই যে কানে শুনতে পারে এবং বলতে পারা, কানে এইটা হচ্ছে হলো একটা বৈশিষ্ট্য, একটা ক্যারেক্টারিস্টিক্স, এবং এই একটা ক্যারেক্টারিস্টিক্স কে মেইনটেইন করছে তোমার দুই জোড়া টু পেয়ার জিন। তাই টু পেয়ার জিন যে একটা ক্যারেক্টারিস্টিক্স কে মেইনটেইনিং করছে, তার মানে এটা ন্যূনতম যোগ্যতাটা কি? এপিস্টাসিস। ন্যূনতম কি বলা হয়? এপিস্টাসিস। তাহলে এপিস্টাসিসটা বাদ দিলাম, এটা ন্যূনতম যোগ্যতা এপিস্টাসিস, এপিস্টাসিসের কথাটা বাদ দিলাম। ঠিক আছে, তাহলে এপিস্টাসিসের কথাটা যেহেতু বাদ দিলাম, থাকে হচ্ছে হলো আমাদের ডুপ্লিকেট রেসিসিভ। ডুপ্লিকেট রেসিসিভটা থাকে। তো ডুপ্লিকেট রেসিসিভটা মানে হচ্ছে হলো এই যে বাবাকে নিয়েছে, যে বাবাটা হচ্ছে হলো শুনতে পায় না, বলতে পারে না, ডিফ এন্ড ডাম্প, মাকেও নিয়েছে ডিফ এন্ড ডাম্প। এখানে ক্ষেত্রে দেখছি যে এইখানে দুইটা ক্যাপিটাল ডি আছে, এই বাবাটা তার বাবার কাছ থেকে এই ক্রোমোজোমটা পেয়েছে, এই বাবাটা তার মায়ের কাছ থেকে এই ক্রোমোজোমটা পেয়েছিল, এটা হচ্ছিল তার হোমোলোগাস ক্রোমোজোম। এবং এখানে উপরে দেখা যাচ্ছে দুইটা ক্যাপিটাল ডি এবং নিচে হচ্ছে দুইটা স্মল লেটার ই। তো উপরেরটা হচ্ছে দুটো ক্যাপিটাল ডি এবং নিচে দুটো স্মল লেটার ই। এই দুটো স্মল লেটার ই এরা কি দেখতে কি একই রকম নাকি ভিন্ন রকম বলো তো দেখি? ডিফারেন্ট। একই রকম নাকি ডিফারেন্ট? এই দুটো স্মল লেটার, ডিফারেন্ট। দুটো স্মল লেটার ই ডিফারেন্ট হলে কি হবে? দুটো স্মল লেটার ই একই রকম না? ও ম্যাম, ইয়েস। দুটো স্মল লেটার ই তো একই রকম, একই রকম না? ঠিক আছে, এই স্মল লেটারদেরকে আমরা বলবো, আজকে ক্লাসে তোমার পয়েন্ট তুমি খাতায় লিখে নাও, রেসিসিভদেরকে স্মল লেটারদেরকে তুমি আজকে ক্লাসের যোগ্যতা দিবা।
রিসেসিভদেরকে মধ্যে আমরা এই ডাবল রো আছে নাকি, ডাবল রোতে প্লে করতে পারি নাকি সেটা বের করে নিয়ে আসবো। তার মানে আমরা ডুপ্লিকেটদেরকে বের করে নিয়ে আসবো, এবং তারা কে হতে হবে? রিসেসিভ হতে হবে। এখানে ডমিনেন্টের কোনো প্রশ্নই নেই আজকে ক্লাসে। ডমিনেন্টরা এখানে কোনো মুখ্য ভূমিকা পালন করে না। অনেক সময় দেখা যায় যে ছোটরা মিলেমিশে অনেক বড় কোনো কাজ করতে পারে। তো সুতরাং সবসময় যে ডমিনেন্টরা খবরদারি করে যারা, তারাই সবসময় যে খবরদারি করতে পারে তা না। অনেক সময় ছোটরাও অনেক কিছু খবরদারি করতে পারে। তো আজকের ক্লাস হচ্ছিল ডুপ্লিকেট চরিত্রে যারা রোল করবে তারা হচ্ছিল রিসেসিভ, এবং ডুপ্লিকেট চরিত্রে রোল করতে গেলে তাদের দুইজনের চেহারা কি থাকতে হবে? একই রকম থাকতে হবে। তো এখানে প্রথম কথাটা খেয়াল করো, প্রথম যে বিষয়টা বলা হচ্ছে যে দুইটা রিসেসিভ জিন যারা লোকাসটা ভিন্ন, তার মানে এই দুটো ক্যাপিটাল ডি যে ঘরে অবস্থান করছে, এই দুটো স্মল লেটার ই সেই একই ঘরে অবস্থান করছে না। তার মানে তাদের লোকাস বা পজিশনটা কি বলা হয়? ভিন্ন। এবং তারা এই বড়দেরকে দমিয়ে রাখছে, বড়দেরকে দমিয়ে রাখছে, তাদের এক্সপ্রেশনটাকে তারা দমিয়ে রাখছে। এটা এখানে রেখেছি, when two recessive genes from different locus inhibit the expression of their dominant alleles. তার মানে ডমিনেন্ট অ্যালিলস, এই দুইজন যে ডমিনেন্ট অ্যালিল, এই দুইজন ডমিনেন্ট অ্যালিলকে দমিয়ে রাখছে এই দুইজন রিসেসিভ অ্যালিল যারা ডিফারেন্ট লোকাসে অবস্থান করছে এবং যারা দেখতে একই রকম। এই জন্য এই বাবাটা ডিফারেন্ট নাম হয়েছে। আবার এখানে দেখি যদি মায়ের ক্ষেত্রে, এই মায়ের যে হোমোলোগাস ক্রোমোজোম সেটা বাবার এবং মায়ের কাছ থেকে এই হোমোলোগাস ক্রোমোজোম পেয়েছে। এখানে দেখি যে এখানে দুটো স্মল লেটার ডি আছে যারা দুটো ক্যাপিটাল ই এর চাইতে ডিফারেন্ট ঘরে অবস্থান করছে, লোকাস ডিফারেন্ট, কিন্তু তারা দুইজন ক্যাপিটাল ই কে দমিয়ে রাখছে। তার মানে এই দুটো ক্যাপিটাল ডি চেহারা কি ভিন্ন না একই রকম? বলো, এই দুটো রিসেসিভ কি একই রকম না ভিন্ন? একই রকম। একই রকম। তাহলে তারা ডাবল রোল প্লে করছে, এই জন্য তার মাটা কি হচ্ছে ডিফ এন্ড ডাম। মাটাও বলা হচ্ছে ডিফ এন্ড ডাম বা ডাফ এন্ড ডাম বলা হচ্ছে, মানে হচ্ছে হলো যে মাও কি বলা হচ্ছে কানেও শুনতে পারে না, বলতে পারে না, কারণ এই দুটো প্রচ্ছন্ন জিনের কারণে, রিসেসিভ জিনের কারণে তারা দুইজন যেহেতু তারা শক্তিশালী, এবং এখানেও দুটো তারা দুইজন যেহেতু তারা শক্তিশালী। তো এদের মধ্যে যখন F1 জেনারেশনের ক্রস করানো হলো, তাহলে F1 জেনারেশনে কিন্তু এরকম একটা হেটারোজাইগাস অবস্থায় তৈরি হয়। তাহলে দেখি যে এই হেটারোজাইগাসটার হোমোলোগাস ক্রোমোজোমটা কি। এই হেটারোজাইগাসের হোমোলোগাস ক্রোমোজোমটা হচ্ছিল এটা। এ তার বাবার কাছ থেকে পেয়েছে হচ্ছিল একটা ক্যাপিটাল ডি এবং একটা স্মল লেটার ই। এ তার মার কাছ থেকে পেয়েছে একটি স্মল লেটার ডি এবং একটি ক্যাপিটাল ই। এখন দেখো তো দেখি, এখন খুব ভালো করে খেয়াল করে দেখো তো দেখি, এই যে স্মল লেটার ই এবং এই যে স্মল লেটার ডি, এরা কি একই লোকাসে অবস্থান করছে না ডিফারেন্ট লোকাসে? এরা দুজন কি একই লোকাস না ডিফারেন্ট লোকাস? বলো। ডিফারেন্ট লোকাস। ডিফারেন্ট লোকাস, এবং দেখতে কি একই রকম? দেখতে No, একই miss. রকম। তাহলে তারা মিস। শক্তিশালী না, তারা এখানে শক্তিশালী না, এখানে সবগুলো নরমাল হয়েছে। এখানে সবগুলো নরমাল হবে। কেন নরমাল হবে? আমাদের শর্ত হচ্ছে হলো, দেখো এখানে কি লিখেছি, শর্ত থাকতে হবে when two recessive genes from different locus inhibit the expression of their dominant alleles. তুমি এখানে খাতায় লেখো, খাতায় সবাই সুন্দর করে লিখবা যে দুটো রিসেসিভ জিন থাকতে হবে। প্রথম কথা লেখো, প্রথম যে ক্যারেক্টারিস্টিক্সটা লেখো সেটা হচ্ছে হলো দুটো রিসেসিভ জিন থাকতে হবে। যদি ডিফ এন্ড ডাম হয় তাহলে দুটো রিসেসিভ জিন থাকতে হবে অবশ্যই, এবং দুটো রিসেসিভ জিন তারা একই লোকাসে অবস্থান হতে হবে, এবং তাদের চেহারাও একই রকম হতে হবে। দুটো রিসেসিভ জিন থাকতে হবে, দ্য ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন, তারা একই লোকাসে একই ঘরে বসতে হবে, এবং তারা দেখতে একই রকম হবে। তারা দেখতে কি হবে বলা হচ্ছে? বলো, একই রকম হবে। যদি তারা দেখতে ডিফারেন্ট হয় তাহলে কিন্তু ডিফ এন্ড ডাম হবে না। ঠিক আছে, এখানে যদি দেখতে যদি একটা স্মল লেটার ই, একটা যদি ক্যাপিটাল ডি, স্মল লেটার ডি থাকতো তাহলেও কিন্তু এটা হতো না। আমি আবারও ভালো করে বলছি, তোমার মনের ভিতরে রাখবা যে সাধারণত যে দুটো রিসেসিভ জিন একই লোকাসে হতে হবে, দুটো রিসেসিভ জিন দেখতে একই রকম হতে হবে, তাহলে ওই মানুষটা ডিফ এন্ড ডাম হবে, না হলে সে কি হবে? নরমাল হবে। তাহলে ডমিনেন্টদেরকে বাধা দেওয়া এত সোজা নয়। ডমিনেন্টদেরকে বাধা দিতে গেলে তাকে দুইজনকে একই রকম হতে হবে এবং তারা একই লোকাসের হতে হবে। বুঝা গিয়েছে?
এই জন্য এদেরকে কি বলা হয়, ডুপ্লিকেট রেসিসিভ অ্যাপিস্টাসিস। ডুপ্লিকেট হতে হবে, ডাবল হতে হবে এবং রেসিসিভ হতে হবে, চেহারাও কি হতে হবে, একই রকম হতে হবে। সেকেন্ড জেনারেশনে গিয়ে যদি আমরা দেখি, আমরা খুব ভালো করে খেয়াল করে, যেখানে আমি সবুজ কালার দিয়েছি সেখানে সেখানে কথা যদি খেয়াল করে দেখো, প্রথমটার ক্ষেত্রে দুইটাই ক্যাপিটাল ডি, দুইটাই ক্যাপিটাল ই, এটা নরমাল অবশ্যই হবে। দ্বিতীয়টার ক্ষেত্রে আমরা বলছি একটা আছে, এখানে স্মল লেটার ই একটা আছে, সে কি শক্তিশালী না শক্তিশালী না বলো? একটা আছে, শক্তিশালী? শক্তিশালী থাকবে সে? নো মিস। নো না। মিস। এখানে স্মল লেটার ডি একা আছে, তাহলে এটা নরমাল হবে। এখানে স্মল লেটার ডি একা আছে, এটা নরমাল হবে। এটা নরমাল, এটা নরমাল কেন? একটা স্মল লেটার ডি আছে, একটা স্মল লেটার ই আছে, দেখতে কি একই রকম? এই যে একটু আগে বলেছি কিন্তু, একটা স্মল লেটার ডি আছে, একটা স্মল লেটার ই আছে, দেখতে কি একই রকম? সোজা করে দিয়েছি কিন্তু কথাটা বলে, দেখতে কি একই রকম? দুটো রিসেসিভ জিন আছে কিন্তু দেখতে কি একই রকম? নো মিস। নো মিস। দেখতে একই রকম না, এটা নরমাল হবে। এখানে আমরা দেখছি একটা আছে, নরমাল হবে। এখানে আমরা দেখছি, আমরা এখানেও দেখছি, এঘরেও দেখছি একটা আছে, এটাও নরমাল হবে। এখানে আমরা দেখছি দুইটা আছে কিন্তু দেখতে ভিন্ন রকম, এটাও নরমাল হবে। এখানে আমরা দেখছি দুইটা আছে কিন্তু দেখতে ভিন্ন রকম, এটাও নরমাল হবে। এখানে আমরা দেখছি দুইটাই আছে কিন্তু দেখতে ভিন্ন রকম, এটাও নরমাল হবে। আসলে দেখতে ভিন্ন রকম হলেও তারা কেন করতে পারছে না? কারণ তারা হচ্ছে ডিফারেন্ট লোকাসে আছে। দেখো এখানে কিন্তু সে একটা ঘরে আছে, ও আরেকটা ঘরে আছে, এ একটা ঘরে আছে, ও কিন্তু আরেকটা অন্য একটা ঘরে আছে, এই জন্য এটা কাজ করতে পারছে না। একই ঘরে থাকতে হবে, লোকাসটা একই ঘরে হতে হবে। আমি কোশ্চেন নিব, লোকাসটা কি হতে হবে? একই ঘরে হতে হবে। ঠিক আছে, আমার কথা বুঝে গিয়েছে? আচ্ছা, তো এরপরে যেখানে আমি লাল কালার দিয়ে বুঝিয়েছি, দেখো এখানে কি দুইজন কি একই রকম? দেখো তো দুইজন কি একই রকম? এখানে যেখানে কার্সরটা ধরেছি ইয়েস মিস। একই রকম, দুইজন একই রকম, এবং ঘর নিশ্চয়ই এক, লোকাস এক। দুইজন একই রকম, দুইটা রিসেসিভ জিন আছে, দুইটা রিসেসিভ ডুপ্লিকেট ভূমিকা পালন করছে, তার মানে দেখতে একই রকম। আমরা ডুপ্লিকেট ভূমিকা মানেই বলেছি, যারা ডুপ্লিকেট ভূমিকায় অভিনয় করে তারা দুজনে একই রকম সেম হতে হয়। তাহলে দুইটা চেহারাও একই রকম এবং এরা রিসেসিভ। এরা তখন এই এই ক্যাপিটালদেরকে প্রকাশ করতে দেয় না, তখন এটা কি হয়ে যাবে? ডিফ এন্ড ডাম্প হয়ে যাবে। তার মানে এরা তখন শক্তিশালী হয়ে গেল। এই দুইজন ক্যাপিটাল ডি কে তারা প্রকাশ করতে দিবে না। এখানেও তারা দেখছি দুজন একই রকম আছে, ডুপ্লিকেট ভূমিকা পালন করছে, তাহলে ক্যাপিটাল ডি প্রকাশ হবে না। এখানেও স্মল লেটার ডি দুটো একই রকম আছে, তাহলে ক্যাপিটাল ই প্রকাশ হবে না। এখানেও বলা হচ্ছে দুটো স্মল লেটার ডি আছে, তাহলে এখানে ক্যাপিটাল ই প্রকাশ হবে না। এখানে দুটো স্মল লেটার ডি আছে, তাহলে এখানেও ক্যাপিটাল ই প্রকাশ হবে না। এবং এখানে দুটো স্মল লেটার ই আছে, তাহলে এখানেও ক্যাপিটাল ডি প্রকাশ হবে না, বাধা দিবে। আর শেষেরটা তো সবগুলো স্মল লেটার, তার মানে এটা তো নরমালি ডিফ এন্ড ডাম্প হবে। তাহলে এই জন্য রেশিওটা চেঞ্জ হয়ে কত হচ্ছে? 9:7। একটু আগে আমরা দেখেছি রেশিও চেঞ্জ হয়ে কি হলো? 13:3। এখন আমরা দেখছি 9:7 আছে। তার মানে আমরা বলতে পারবো ডিফারেন্ট ডাম্প যে বিষয়টা, সেটা হচ্ছে হলো যে তোমার, সেটা হচ্ছে হলো এখানে এপিস্টাসিস, এখানে যেমন সমানে সমান ডমিনেন্টরা ডমিনেন্টের সাথে যুদ্ধ করছে, আর এখানে যুদ্ধ হচ্ছে হলো তোমার রিসেসিভরা যদি ডাবল চেহারা হয়ে যায়। এখানে ক্ষেত্রে দেখা যাচ্ছে যে রিসেসিভরা যদি ডাবল চেহারা হয়ে যায়, ডুপ্লিকেট হয়ে যায়, এবং তারা যদি একই ঘরে অবস্থান করে, একই সেম লোকাস অবস্থান করে, তখন তারা ডমিনেন্টের উপরে খবরদারি করে। তখন এই জন্য এটাকে বলা হয় ডুপ্লিকেট রিসেসিভ অ্যাপিস্টাসিস। হ্যাঁ বলো, কার কি কোশ্চেন আছে বলো। না, আমার কোশ্চেনটা ছিল এখানে দেখা যাচ্ছে টু রিসেসিভ জিনস ফ্রম ডিফারেন্ট লোকাস, আর আপনি বললেন যে দুইটা রিসেসিভ জিন একই লোকাসে থাকতে হবে ম্যাম, তাহলে টু রিসেসিভ জিনস ফ্রম ডিফারেন্ট লোকাস, আসলে হচ্ছে হলো ডিফারেন্ট লোকাসটা এখানে বলা হয়েছে কি ডমিনেন্টের চাইতে ডিফারেন্ট। এখানে এটা দুইটা ডমিনেন্ট না, দেখো আমার কার্সরটা কোথায়, এই দুজন ডমিনেন্ট না, এই দুইজন Yes, ডমিনেন্ট না, ডমিনেন্টের চাইতে ডিফারেন্ট লোকাস, সেটার কথা মিন করে লিখেছি। মানে ডিফারেন্ট লোকাস মানে কাকে বিন করা হচ্ছে? টু রেসিসিভ জিন সবসময় ডিফারেন্ট হতে হবে। কাদের থেকে ডিফারেন্ট হতে হবে? এদের থেকে ডিফারেন্ট হতে হবে। এদের লোকাস আলাদা না, এই লোকাস আলাদা না, সেটাই বলছি, সেটা এখানে মিন করাচ্ছি। তাহলে ম্যাম আমরা কি এভাবে লিখতে পারি না, when two recessive genes হ্যাঁ তুমি existing side by side inhibit the expression of their dominant alleles? হ্যাঁ এটাও লিখতে পারো, এটাও লিখতে পারো। আমি তো তোমাকে বলেই দিয়েছি পয়েন্ট আউট করে লেখার জন্য, বলে দিয়েছি না তোমাকে আমি Yes, তো ma'am. তোমাকে বলেই দিয়েছি সবকিছু। তুমি তোমার মতো তোমার ভাষায় লেখো না, তুমি তো বই ভাষায় লিখতে হবে এমন তো কোনো কথা নাই। তুমি বুঝেছো, বুঝে তুমি তোমার নিজের ভাষায় লেখো, ঠিক আছে? আচ্ছা, আর কারো Okay, কোনো ma'am. কোশ্চেন আছে? আর কারো কোনো কোশ্চেন আছে? ম্যাম আমার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বলো। ম্যাম সেকেন্ড রো আর সেকেন্ড কলামে যেটা আছে, সেকেন্ড রো সেকেন্ড কলামে, সে কি শুধু ডাম্প হবে না, সে তো ডেফ হবে না? যে শোনো আমি বলি, যে ডিপ হবে সে ডাম্প হবে। এখানে এখানে সে এখানে যে কোনো ডাম্প হবে সে তো ডিফ নাও হতে পারে। না না না, দুইটাই হবে, দুইটাই হবে।
এখানে এখানে জন্মগতভাবে বলা হচ্ছে। এটার সিস্টেমটা কিন্তু আমি বলেছি, এটা কিন্তু জন্মগতটা বলা হচ্ছে। এটা যে কানে শুনবে না, এখানে দুইটা মিলে তো একটা ক্যারেক্টারিস্টিক মেনটেন করবে। তারা কখনোই এইখানে ভালো করে খেয়াল করো, এখানে কখনোই কেউ দুইটা ক্যারেক্টারিস্টিক্স এর জন্য আসে নাই। এখানে চারজন এসেছে একটা ক্যারেক্টারিস্টিক্স এর জন্য, এটা তোমাকে মনে রাখতে হবে। মিস মানে চারজন মিলে একটা ক্যারেক্টারিস্টিক্স ইয়ে করছে। তবে নাহলে এটা এপিস্টেসিস হবেই না। ও ইয়েস মিস, বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। মিস তাহলে যারা হচ্ছে যদি রিসেসিভ কোনো জিন থাকে দুটাই হ্যাঁ, কি হ্যাঁ, লোক আছে, তাহলে ওরা দুটাই মানে ডিফ এন্ড ডাম্প হবে নাকি মিস? হ্যাঁ। ইদার ডিফ হবে অর ডাম্প হবে এরকম? হ্যাঁ, দুটি হবে। যারা শোনো আমি বলি, ডিফেন্ট টার্ম বিষয়টা হলো যারা কানে শোনে না তারা কথা বলতে পারে না। তবে এই জিনটা মেনটেনিং করে জন্মগতভাবে, সবার ক্ষেত্রে বলা হয় না। কিছু কিছু মানুষদের আমরা বলি না বোবা কালা, বলি না একটা কথা বাংলা সহজ ভাষায়, বোবা কালা কথাটা বলি না। তা যারা বোবা তারা কালা হয়, কালা মানে কানে শুনতে পায় না, ওদের ক্ষেত্রে বলা হচ্ছে, ওদের জন্য আজকে এই সূত্র। থ্যাংক ইউ মিস। ঠিক আছে, ওটা কখনোই এমন হবে না যে কানে শুনতে পাচ্ছে কথা বলতে পারছে না, তাহলে সেটা অন্য কেস। যারা কানে শুনে তারা কথা বলতে পারে না, তাদের কেস আলাদা, তাদের বিষয়টা আলাদা। তাদের ক্ষেত্রে এইটা না, তো তাদের ক্ষেত্রে এটা হবে না, তাদের বিষয়টা অন্যরকম। ঠিক আছে, আচ্ছা, আর কারো কোনো বুঝতে সমস্যা আছে বলো তো দেখি? সময় তো শেষ দিকে, আমি চলে যাচ্ছি, তাহলে বিদায় নিচ্ছি। ম্যাম F1 জেনারেশনে ম্যাম হোমোজাইগাসের অ্যাটেন্ডেন্স লিস্টটা কিন্তু আমি ক্রস দিয়ে হয় দিয়েছি। না? F1 জেনারেশন মানে হোমোজাইগাসদের সাথে ক্রস করিয়েছি। হ্যাঁ বলো। ম্যাম অ্যাটেন্ডেন্স এখানে তো লিস্টটা কিন্তু আমার দেওয়া হেটেরোজাইগাস হয়েছে ছিল না ম্যাম। 4%। আমি নিয়েছি, অ্যাটেন্ডেন্স নিয়েছি তোমার কাছ থেকে ওকে। নিয়েছি। থ্যাংক ইউ। আচ্ছা, কি বলেছো তাড়াতাড়ি বলো। আমি এখানে তো F1 জেনারেশনে দুইটা আলাদা দেখতে পারতেছি, হেটেরোজাইগাস মনে হচ্ছে। বাবাকে নিয়েছে এরকম, মাকে নিয়েছে এরকম, মায়ের জন্য এই জিন, বাবাকে নিয়েছে বাবার জন্য এই জিন, বুঝো নাই? এখানে দুজন আলাদা মানুষ নিয়েছি তো, একই মানুষ নিয়ে নিত। ধরো একটা বাবাকে নিলাম, যে বাবাটার দুইটা, এই যে ধরো এখান থেকে এই সেকেন্ড জেনারেশন থেকে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। সেকেন্ড জেনারেশন থেকে নিই, ঠিক আছে, তাহলে এটা বুঝতে সুবিধা হবে। ধরো এটা হচ্ছে মেল, এটা হচ্ছে ফিমেল, তাহলে এখান থেকে নিলাম একটা মেল একটা ফিমেল। বুঝে গেছে? বুঝতে পেরেছো? আমাদের তো জি ডিফারেন্ট মিস, হ্যাঁ মিস বুঝতে পারছি। একই সেমই আসবে। বুঝা গেছে? আচ্ছা ঠিক আছে, সবাইকে তাহলে আল্লাহ হাফেজ। আমরা কি মিস ক্লাস জি মিস। বলো। মিস এই পিঙ্ক কালার কেন করা হয়েছিল মিস? ই অথবা ডি ডি এরকম পিঙ্ক কালারটা কেন বুঝিনি। তোমাদের বোঝানোর জন্য আমি দিয়েছি কালারটা। ও আচ্ছা আমি তোমাদেরকে বোঝানোর জন্য, আমি সুন্দর করে উপস্থাপন করে দিলে তো তোমরা বুঝতে পারো, সেই জন্য দিয়েছি। থ্যাংক ইউ মিস। আমি আবারও বলি, আচ্ছা, ও একটা খুব সুন্দর প্রশ্ন করেছে যে ম্যাডাম কেন পিঙ্ক কালার দিলেন। হ্যাঁ, খুব সোজা একটা কোশ্চেন। আমি একটু বলি তোমাদেরকে, তোমাদের জানি না, তোমাদের ইংলিশ ভাষা না, তোমাদের হাতের লেখা যেরকম অবস্থা, তোমাদের গোছানো নাই, তোমাদের প্রেজেন্টেশন সুন্দর না, তোমাদের হাতের লেখা সুন্দর না, তোমাদের ক্লাস নিয়ে শুনেছি আমি, যাই হোক, আমি লাস্ট একটা মিটিং এ শুনলাম যে আমার ক্লাসে অবশ্যই এই পর্যন্ত গ্রুপ 16, তোমাদের দুইটা গ্রুপেই ক্লাস নেই, 15 এবং 16 দুটোই নেই সেকেন্ড ইয়ারে। তো আমি আমার ক্লাসে কখনো শুনি নাই এই ধরনের শব্দ বা কোনো আওয়াজ শুনি নাই। আমি তোমাদেরকে যেভাবে বলেছি তোমরা সেভাবে এসেছো, যে মাইক্রোফোন মিউট করে। আমি তো আমার ক্লাসে মাইক্রোফোন কাউকে মিউটও করি না। তো অনেক অনেক ক্লাসে শুনলাম যে তোমরা নাকি ক্লাসে শব্দ শোনা যায় তোমাদের ক্লাস থেকে, এরকম শুনেছি। তো যাই হোক, তোমাদের কথায় একটা কথাই বলি যে পড়াশোনাটা কিন্তু খুব মনোযোগ। এই যে আমি বললাম যে ক্যাপিটাল সি এবং ক্যাপিটাল স্মল লেটার সি, এই জিনিসগুলো কিন্তু পরীক্ষার খাতায়, আশা করি তোমাদের হাতের লেখা যে এত কি বলবো, যে এই টিচার কিন্তু এত মনোযোগ দিবেন না। তুমি হয়তো বা লিখেছো এখানে সি লিখেছো, কিন্তু দিয়ে দিয়েছো ক্যাপিটাল সি, মানে তোমার বুঝতে পারছে না টিচার, তোমাকে না বুঝে উনি একটা মার্কস দিয়ে দিলেন। ঠিক আছে, তো এই জিনিসগুলো খেয়াল করবা। আমি তো এখানে চেষ্টা করেছি তোমাদেরকে বোঝানোর জন্য বিভিন্ন কালার দিয়ে, তো এই জিনিসগুলো খেয়াল করবা তোমরা। ঠিক আছে, যে ক্লাসে মনোযোগী হওয়া, ক্লাস তো শেষের দিকে। ঠিক আছে, ক্লাস শেষের দিকে আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাস খুব ইম্পর্টেন্ট আমরা দেখবো যে আমাদের ব্লাড গ্রুপিং নিয়ে। ঠিক আছে, আমাদের কিন্তু জেনেটিক্স এর সূত্র পড়ানো হয়ে গিয়েছে, আর পলিজেনিক ইনহেরিটেন্সটা আছে, সেটা আমি যখন আমি ব্লাড গ্রুপিং পড়াবো তখন পড়াবো। তো ইনশাল্লাহ আমরা বইয়ের মতো করে না, আমি দেখি যতটা সোজা ভাবে তোমাদেরকে ব্লাড গ্রুপিংটা শেখানো যায়। ঠিক আছে, বুঝতে পেরেছি আমরা? Yes, ma'am. আমরা নেক্সট ক্লাস কিন্তু সবাই ইনশাল্লাহ প্রেজেন্ট থাকবো এবং ক্লাসে খুব ভালোভাবে থাকবো, মনোযোগ সহকারে থাকবো। আমরা নেক্সট ক্লাসে পড়বো হলো তোমার ব্লাড গ্রুপিং। ঠিক আছে, আচ্ছা, তাহলে সবাইকে ছিল হ্যাঁ হ্যাঁ বলো, তাড়াতাড়ি বলো। ওখানে একই লোকাল বলতে ওই দুটো পাশাপাশি থাকতে হবে এরকম? কি আমি শুনতে পাইনি, আমি বুঝতে পারিনি তোমার কথাটা। তখন তো বলেছিলেন যে রিসিভিভ জিন গুলা মানে একই লোকাস হতে হবে, এর মানে কি ওরা পাশাপাশি থাকতে হবে এরকম? পাশাপাশি থাকতে হবে, হ্যাঁ।
ওরা পাশাপাশি থাকতে হবে। সাধারণত কেন পাশাপাশি কথাটা বলেছি? পাশাপাশি কথাটা বলেছি কেন জানো? যে ওরা পাশাপাশি থাকবে। যখন ওরা দুজনেই থাকবে তখন পাশাপাশি থাকবে, আলাদা থাকবে না। আলাদা যখনই থাকবে তখনই মনে করবা ডিফারেন্ট হয়ে যাবে। একটা ক্যাপিটাল ডি, স্মল লেটার ডি থাকবে, একটা স্মল লেটার ই থাকবে। দূরে চলে গেলে, ঠিক আছে? দূরে চলে গেলে নরমালি তারা ডিফারেন্ট হয়ে যায়। ঠিক আছে? আচ্ছা যাই হোক, তাহলে সবাইকে আমি আল্লাহ হাফেজ বলছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ওকে? আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম।